যে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে। তাদের সাথে একটা আওয়ামী লীগের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা ইভেন শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলে। এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। ক্ষমতা না জনতা। বিএনপি গর্ব করে বলে ৭১ তাদের, ৯০ও তাদের, ২৪ও তাদের, সব কিছু তাদের, আর কারো কিছু নেই। ৭১-এ তো বিএনপির জন্মই হয়নি। গদির সারা জীবন নিজের পকেটে ভরে রাখার এক বিশাল গোপন মিশনে নেমেছেন তিনি। তারেক রহমান চান না কেউ তার কথার উপর কোনো কথা বলুক বা তার কাজে কোনো বাধা দিক। তাই এবার তারেকের নতুন নিশানায় পরিণত হয়েছে একসময়ের খুব কাছের দল জামায়াতে ইসলামী। জামায়াতের রাজনীতির ময়দান থেকে একেবারে মুছে ফেলতে কিংবা জেলের ঘানি টানাতে এমন এক জটিল জাল বোনা হয়েছে যা থেকে বের হওয়ার কোনো উপায় আপাতত দলটি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আরে মির্জা ফখরুল, আরে হাত তোর রে তোর। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যে দলের বড় বড় নেতারা একসময় জনসভায় গলা ফাটিয়ে দম্ভ করে বলতো আওয়ামী লীগ কখনো পালায় না, আজ ক্ষমতার পালা বদলের পর সেই বাঘা বাঘা নেতারা কোথায়? হাসিনা সরকার আছে, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি খুব উত্তেজনাজনক হতে চলেছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন। দর্শক, আমাদের এই চ্যানেলটিতে সবসময় লেটেস্ট এবং ভাইরাল আপডেট নিউজগুলো সবার আগে আপলোড করা হয়। যারা নিয়মিত নিউজ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ভিডিওটিতে একটা লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। দশকেরও বেশি সময় ধরে যিনি দণ্ড দিয়েছেন, আজ তিনি নিজেই দণ্ডপ্রাপ্ত। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। লন্ডনের বিখ্যাত আইনি সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের মৃত্যুদণ্ডকে প্রহসন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী দাবি করে ট্রাইব্যুনালের বিচার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে, এই আইনি লড়াই কি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার ব্যবস্থার ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেবে? আর এই একতরফা বিচারের দায় কি কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও? আজ আমরা বিশ্লেষণ করব এই ৩৭০ পাতার আইনি লড়াইয়ের নেপথ্যের কাহিনী। এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক দাবিটি হলো, এই বিচার ছিল একটি বিনা বিচারের মৃত্যুদণ্ড। চিঠিতে দাবি করা হয়েছে, আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদের চরম লঙ্ঘন। শেখ হাসিনার আইনজীবীদের যুক্তি, ১৯৭৩ সালের আইসিটি আইন মূলত ১৯৭১-এর যুদ্ধ অপরাধীদের জন্য। ২০২৪-এর ছাত্র আন্দোলনের ঘটনাকে এই আইনের আওতায় আনা রাজনৈতিক প্রতিহিংসা। জামায়াতের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ এবং পরবর্তী সময়ে তাকে সরিয়ে দেওয়া, এই পুরো প্রক্রিয়াকে অস্বচ্ছ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি আন্তর্জাতিক আদালতে আপিল করেন, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থার কি নাক কাটা যাবে? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মহলে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার বলছে, বিচার হতে হবে স্বচ্ছ। ট্রাইব্যুনালকে পাঠানো চিঠিতে রেফারেন্স হিসাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ তুলে ধরা হয়েছে। যদি প্রমাণিত হয় যে রাজনৈতিক চাপ প্রয়োগ করে বিচারকদের মাধ্যমে একতরফা রায় দেওয়া হয়েছে, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের আদালত হিসেবে চিহ্নিত হতে পারে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের আদালতের দেওয়া কোনো রায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না এবং সাজাপ্রাপ্তদের দেশে ফেরানো প্রক্রিয়াটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ফেঁসে যেতে পারেন? শেখ হাসিনার চিঠিতে একটি পয়েন্ট খুব পরিষ্কার, বিচারের স্বাধীনতার অভাব। সেখানে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার একপাক্ষিক পরিবেশ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। একটি দল যার জন্ম রাষ্ট্রের জন্মের আগেই, এখন রাষ্ট্রই তাকে নিষিদ্ধ করছে। ইতিহাস কি পুনরাবৃত্তি হচ্ছে, নাকি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো? বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন এক দৃশ্যপট তৈরি হয়েছে, যেখানে ইতিহাস, আইন আর আবেগ এসে দাঁড়িয়েছে মুখোমুখি। যে দলটি একসময় এই ভূখণ্ডের জন্মের আগেই স্বপ্ন বুনেছিল, যে দলটির নাম শুনলেই স্বাধীনতার গল্প জেগে ওঠে, সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজ নিষিদ্ধতার খাতায় নাম লিখিয়েছে। ঘটনাটি শুধু একটি দলের নিষিদ্ধ হওয়া নয়,
বরং এটি রাষ্ট্র, রাজনীতি আর জনগণের সম্পর্কের এক জটিল অধ্যায়। ঘটনার শুরুটা যেন গল্পের মতোই। 5ই আগস্ট ক্ষমতার পালাবদল হয় জনগণের চাপের মুখে পড়ে। দেশ ছাড়েন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র চালানোর জন্য গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার মূল দায়িত্ব ছিল নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। সেই অন্তর্বর্তী সরকারের সময় এক প্রজ্ঞাপন জারি হলো, যেখানে বলা হলো আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। যুক্তি হিসেবে তুলে ধরা হলো সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ করে 2009 সালের আইনের ধারা 18(1)। এই ধারার ভাষা খুবই স্পষ্ট। রাষ্ট্র যদি মনে করে কোনো সংগঠন দেশের নিরাপত্তার জন্য হুমকি, তবে তার কার্যক্রম নিষিদ্ধ করা যায়। কিন্তু এখানে প্রশ্নটা আইন নয়, প্রয়োগ। কারণ এই প্রজ্ঞাপনে একটি বড় ফাঁক ছিল। নিষিদ্ধ করা হলো ঠিকই, কিন্তু কেউ যদি সেই নিষেধাজ্ঞা ভাঙে তার জন্য কি শাস্তি তা বলা হয়নি। যেন দরজায় তালা লাগানো হয়েছে, কিন্তু চাবিটা কোথায় তা কেউ জানে না। ফলে বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এরপর আসে সংসদের পালা। বাংলাদেশের সংবিধান খুবই কৌশলী। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা কোনো অধ্যাদেশ সংসদ বসার 30 দিনের মধ্যে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যায়। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আইন নিজেই হারিয়ে যেতে পারে। এই সময়সীমা সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ একটি বিশেষ কমিটি গঠন করলো। তারা বসে দেখল কোন অধ্যাদেশ টিকবে, কোনটা টিকবে না। এই কমিটি এখন সুপারিশ করছে সেই পুরনো অধ্যাদেশকে সংশোধন করে আইন হিসেবে পাশ করা হোক। এখানেই গল্পের মোড়। কারণ সংশোধনের কথাটা যতটা সরল শোনায়, বাস্তবে তো অনেক গভীর। সূত্র বলছে এবার শুধু নিষিদ্ধ নয়, বরং নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির ব্যবস্থাও যুক্ত হতে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি আওয়ামী লীগের নামে মিছিল করে, পোস্টার লাগায়, এমনকি অনলাইনে প্রচারণাও চালায়, তাহলেও আইনের মুখোমুখি হতে হবে। মানে এই বিএনপি সরকার আরো কঠিন হচ্ছে আওয়ামী লীগ দলের উপরে। এই যেন রাজনীতির ময়দানে নতুন খেলার নিয়ম। আগে যেখানে প্রতিপক্ষকে ভোটে হারাতে হতো, এখন সেখানে আইনই প্রতিদ্বন্দ্বীকে মাঠের বাইরে রাখবে। এখানে এসে অনেকেই প্রশ্ন করছেন, এটা কি আইন প্রয়োগ নাকি রাজনীতির নতুন কৌশল? বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা খুবই সংবেদনশীল বিষয়। কারণ রাজনীতি মানে শুধু দল নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে লাখো মানুষের বিশ্বাস, পরিচয় আর আবেগ। এই জায়গায় রাষ্ট্র যদি হস্তক্ষেপ করে, তাহলে সেটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, বরং সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইতিহাসও এই জায়গায় খুব সহানুভূতিশীল নয়। অতীতে দেখা গেছে কোনো দলকে নিষিদ্ধ করলে তা অনেক সময় উল্টো সহানুভূতি পায়। নিষিদ্ধ হওয়া দলটি নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরে, আর জনগণের একাংশ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের রয়েছে দীর্ঘ ইতিহাস এবং বিস্তৃত তৃণমূলের ভিত্তি। এমন একটি দলকে হঠাৎ করে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হলে তাদের সমর্থকরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? তারা কি চুপ করে বসে থাকবে, নাকি অন্য কোনো পথে নিজেদের উপস্থিতি জানান দেবে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচার ব্যবস্থা। অনেক বিশ্লেষক বলছেন, যদি কোনো দলের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে, তাহলে সেটি আদালতের মাধ্যমে প্রমাণ হওয়া উচিত। আদালত যদি রায় দেয়, তখন নিষিদ্ধ করা বা অন্য ব্যবস্থা নেওয়া সহজেই গ্রহণযোগ্য হয়। কিন্তু সরাসরি নির্বাহী বা আইন প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করলে সেখানে প্রতিহিংসার অভিযোগ ওঠার সুযোগ থাকে। এই প্রসঙ্গে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার সিদ্ধান্তের কথাও উঠে আসে। সেই সময় অনেকেই বলেছিলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, ভোটই হোক চূড়ান্ত বিচারক। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই অবস্থান থেকে সরে এসে এখন আইনগত পথে নিষিদ্ধ করার দিকেই এগোনো হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির অবস্থানও কিছুটা দ্বৈত ও দ্বিমুখী। একদিকে তারা নির্বাচনের আগে বলেছিলেন নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ঠিক নয়, অন্যদিকে সেই দল আজ ক্ষমতায় যাবার পর আবার আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। রাজনীতির এই দ্বৈততা নতুন কিছু নয়, তবে এটি পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। তাদের বক্তব্য, এটি শুধু একটি দলকে নিষিদ্ধ করা নয়, বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারকে সীমিত করা। তাদের দাবি, এই সিদ্ধান্তের দায় শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলগুলোকেই নিতে হবে। এখন প্রশ্ন, এর প্রভাব কি হবে? প্রথমত, রাজনৈতিক প্রতিযোগিতা কমে যাবে। একটি বড় দল মাঠের বাইরে থাকলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিকভাবেই কমে যায়। এতে করে গণতন্ত্রের মৌলিক চেতনা, বিকল্পের উপস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, রাজনীতির ভাষা আরও কঠোর হতে পারে। যখন বৈধ রাজনৈতিক পথ সংকুচিত হয়, তখন অনেকেই বিকল্প পথ খোঁজে, যা সবসময়